জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন। আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলেছেন। স্বজনদের আহ্বানেও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। সকালে সোয়াতের অভিযান অপারেশন ঈগল হান্ট আবারও শুরু। বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছরেও অসহায় নিহত অনেকের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন। গমের পর এবার দক্ষিণাঞ্চলের 5 জেলায় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। শঙ্কায় কৃষক, সংক্রমণ ছড়ানো বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষিবিদদের। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশকে গ্রহণ করার পরামর্শ। এবং গাজীপুরে অবৈধ দখলদারদের কবলে জলাশয়গুলো, অভিযোগ প্রভাবশালী মহলের দিকে। নজরদারির অভাবকে দোষছেন ভুক্তভোগীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাতভর বন্ধ থাকার পর দ্বিতীয় দিনের মতো সকালে আবারও শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের অভিযান। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা। অপারেশন ঈগল হান্টের শুরুতেই বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সোয়াত সদস্যরা। এ সময় কয়েক দফা গুলি ও বিস্ফোরণের আওয়াজ ভেতর থেকে শোনা যায়। এর আগে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ধ্যায় অভিযানের শুরুর আগে বাড়িটির ভেতরে থাকা আবু ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানায় তাদের স্বজনরা। যদিও এতে কেউ সাড়া দেয়নি বলে জানান তারা। পরে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেন। 2 ঘন্টা অভিযান চালায় পর রাত 9টার প্রথম দিনের মতো অপারেশন স্থগিত ঘোষণা করেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়াদ্দার। কথা বলেনি এখনো, আমরাই কথা বলেছি। আত্মসমর্পণ করবে না? আমরা জানি না তো বলতে। কি বলেছেন আপনারা, কি বলেছেন? আপনার ছেলে দুটাকে নিয়ে আসেন, আমরা দেখবো বা আমরা নিয়ে যাবো। আপনি দরজাটা খুলে দেন। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন। আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলেছেন। এই মুহূর্তে শিবগঞ্জে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। অভিযানের সব শেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। তামিম, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর যেই বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সন্দেহে ঘিরে রেখেছিল, সেটি যে অভিযানটি সেটি গতকালকে স্থগিত করা হয়েছিল এবং আজ সকাল 9টা থেকে সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা আসার পরপরই কিন্তু 9টা 15 সময় এই অভিযানটি আবার শুরু হয়েছে। আমরা থেমে থেমে কিন্তু গুলির শব্দ শুনতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আমরা এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু শুনতে পাচ্ছি। আমরা ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করছি, এ কারণে কিন্তু আমরা মাঝে মাঝে তাদের গতিবিধিও কিন্তু অনেকটা বুঝতে পারছি যে তারা আরো ভেতরে ঢুকছে এবং এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এই এলাকাকে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু কঠোর নজরদারিতে আছেন এবং পুরো এলাকাকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে এলাকার মানুষজন এই অভিযান স্থলে আসতে না পারেন। এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ সাধারণ জনগণ, উৎসুক জনতা, এরা আম গাছের নিচে এই বাগানের ভেতরে নিচ দিয়ে কিন্তু তারা এই অভিযানটি কিভাবে পরিচালিত হচ্ছে সেটি দেখার চেষ্টা করছে। এখনো কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। আমরা এখান থেকে আধা কিলোমিটারেরও অনেক কাছে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। কিছুক্ষণ পরপর আমরা এখনো শুনতে পাচ্ছিলাম যে এখানে গুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। তো এই ভাবে আসলে এখনো অভিযান চলছে বলেই আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে। তবে গতকাল যেটা দেখেছিলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের যিনি ডিআইজি তিনি সহ পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ সহ আরো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে কিন্তু কালকে উপস্থিত ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু এ ধরনের কর্মকর্তাকে আমরা এই সকাল থেকে এখানে আমরা দেখিনি। তবে আমরা সকাল 7টার পরে কিন্তু যেটি দেখেছিলাম যে সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য
সদস্যরা আসার আগে কিন্তু মাঝে মাঝে আমরা থেমে থেমে কিছুক্ষণ পরপর গুলির শব্দ পাচ্ছিলাম। তো তামিম, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আবু যাকে বলা হচ্ছে সে এই বাড়িটিতে মূলত সাইদুর ঝন্টু হাজির বাড়িতে 6 মাস আগে ভাড়া ওঠেন এবং তার নিজের বাড়িও গ্রামের বাড়িও চাঁপাইনবাবগঞ্জের ঠিক এই কৃষ্ণচন্দ্রপুর গ্রামেই, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে আমরা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি এবং অভিযান শুরু হওয়ার কিছু মুহূর্তে আগে তার মা এসেছিল এবং তাকে আবুকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে ভিতর থেকে কোনো ধরনের সারা শব্দ না করায় কিন্তু এই অভিযান শুরু করে সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তারা এই ভেতরে কয়জন জঙ্গি অবস্থান করছেন বা এই কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য তাদের কাছে মজুদ আছে, এই বিষয়গুলো নিয়ে তারা এখনো আমাদের কাছে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। তবে বলছেন যে অভিযান পরিচালনা সমাপ্ত করার পরে হয়তো এই বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে সাংবাদিকদের সাথে কথা বলবেন। তো এই ছিল এখন পর্যন্ত তামিম আমার কাছে এই অভিযানের সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জঙ্গি আস্তানার অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকিব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে, না হলে দেশের সব অর্জন ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, যারা জঙ্গিবাদ ও চরমপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের পুনর্বাসনে ব্যবস্থা করবে সরকার। সন্ত্রাস দমন ও দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা বিধানে 2004 সাল থেকে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে পুলিশ বিভাগের অধীনে যাত্রা শুরু করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার বিশেষায়িত এই বাহিনীটির 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ দরবারে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যদিও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশ্বে এগিয়ে, তবুও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কাজে জঙ্গি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে যতই অর্জন করি না কেন সবই বিফলে চলে যাবে। পৃথিবীর অনেক অন্যান্য দেশ থেকে এখনো আমরা অন্তত এই জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে 2013 থেকে 15 পর্যন্ত বিএনপি জামাতের নাশকতাকে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের কর্মসূচিতে উৎসাহিত হয়েছে জঙ্গিবাদ। হাজার হাজার মানুষ তাদেরকে পুড়িয়ে একদিকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। কিন্তু এখানে রাজনীতি যদি হয়, এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ, পোড়াও জ্বালাও, মানুষকে খুন করা, জাতীয় সম্পদ নষ্ট করা, সেটা রাজনীতি না, এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো। চরমপন্থা কিংবা জঙ্গিবাদ থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পুনর্বাসনে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে সমস্ত এলাকায় চরমপন্থীরা বা জঙ্গিবাদ বা এর সঙ্গে সম্পৃক্ত যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে, তারা স্বাবলম্বী হতে পারে, সে ব্যাপারে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে আমরা তা করব। এরপর অনুষ্ঠান স্থল থেকেই র্যাব 9-এর নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওড় অঞ্চল সহ বন্যা দুর্গত 6 জেলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে সরকার। গতকাল রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা জানান ত্রাণমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। গত 19 এপ্রিল থেকে টানা বর্ষণে হাওড় অঞ্চল সহ দেশের 6টি জেলায় দেখা দেয় বন্যা পরিস্থিতি। এর ফলে বিস্তীর্ণ এলাকার বোরো ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি সবজি, বাদাম, মরিচ ও ডাল জাতীয় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়। হাওড় অঞ্চলের মৎস্যজীবী সহ এসব জেলার কৃষকরা এখন দিশেহারা। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বন্যায় হাওড় অঞ্চলে 6 লাখ টন ধান নষ্ট হলেও খাদ্য মজুদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
হাওর অঞ্চলে ক্ষতি হয়েছে বোরোর 6 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের বোরোর টার্গেট হচ্ছে এবার আমাদের প্রায় 2 লক্ষর কাছাকাছি। আর এতে করে কি আমাদের একেবারে খাদ্য আমাদের মজুদের ক্ষেত্রে বিপর্যয় বা এমন কি আমাদের অবস্থার সৃষ্টি হলো আমি বুঝি না। অসাধু মিল মালিক যারা, তারা হয়তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ চাল দেশে আছে, কোনো দেশে কোনো খাদ্য ঘাটতি বা খাদ্য মজুদের অপ্রতুলতার কোনো কারণ নাই। এদিকে বন্যা দুর্গত জেলাসমূহে আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। আগামী ফসল না ওঠা পর্যন্ত প্রায় 1 বছর প্রায় কাছাকাছি হবে, তাদেরকে আমরা খাদ্য সহ সর্বপ্রকার সাহায্য দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করে রাখবো। এই 6টি অঞ্চলে জেলায় 3,30,000 পরিবারকে প্রথম চিহ্নিত করেছি যারা অতি দরিদ্র। তাদের জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল, নগদ 500 টাকা দিয়ে আমরা এটা 100 দিনের কর্মসূচি আমরা শুরু করেছি। হাওর অঞ্চলে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত কর্মকর্তা পদায়ন করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি না থাকায় উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। তবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কর্মসূচির আওতায় জেলার 36,000 দুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতিদিন যেটা বিতরণ হচ্ছে সেটি দ্বিগুণ করা হয়েছে আজকে, সেটি মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর আমাদের যে শুভেচ্ছা মূল্যে যে 10 টাকা মূল্যমানের যে খাদ্য আমাদের যে 91,515টি কার্ড আছে সেটি কিন্তু অব্যাহত আছে। আগামী বড় মৌসুম না ওঠা পর্যন্ত যত সহায়তা লাগে সেই সহায়তা কিন্তু সরকারি মাননীয় প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় তারা কিন্তু এই সহায়তা দিয়ে যাচ্ছে এবং আমরা সার্বক্ষণিক সেই দুর্গত মানুষের পাশে থেকে আমরা সেইগুলো বিতরণ করছি। হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে তলিয়ে যাওয়া বিস্তীর্ণ এলাকার ধান পচন ধরায় কাটতে শুরু করেছেন কৃষকরা। ক্ষতির মুখে পড়ায় দিশেহারা তারা। কৃষি বিভাগ জানায় এবছর উপজেলায় 14,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার 8টি ইউনিয়নে 12,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পচন ধরায় হাওর থেকে কাঁচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, লাখাইয়ের হোলারকান্দি এলাকায় বাঁধ নির্মাণ না করায় এ ফসলহানি ঘটেছে। তবে সরকার 3 কোটি টাকা বরাদ্দ দিলেও আগাম বন্যার কারণে বাঁধটি নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী প্রোটেকশনের জন্য ব্লক সহ ব্লক দিয়ে স্থায়ী মাটির কাজ হবে, সাথে সাথে ব্লক দিয়ে স্থায়ী প্রোটেকশন হবে এবং সেই কাজের মেয়াদ আগামী বছর জুনে এই কাজটা শেষ হবে। এইভাবে আমাদের প্ল্যান ছিল এবং এবছর মাটির কাজটা করেছিল, কিন্তু বাঁধ ওভারফ্লো হওয়ার কারণে সেই বাঁধটা ভেঙে গেছে। গমের পর এবার দক্ষিণাঞ্চলের খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল ও যশোরে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে ছত্রাকনাশক ছিটিয়েও রোধ করা যাচ্ছে না ব্লাস্টের সংক্রমণ। ভয়াবহ এই রোগের সংক্রমণ যাতে অন্য এলাকায় ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। রিপোর্ট শুভ খানের। আর কদিন পর শুরু হবে বোরো ধান মারাই মৌসুম। সবুজ বর্ণ ফিকে হয়ে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে মাঠের ধান। পাকা ধানে গোলা ভরার স্বপ্নে কৃষক যখন বিভোর, ঠিক তখনই দক্ষিণাঞ্চলের 5 জেলায় দেখা দিয়েছে ভয়াবহ ব্লাস্ট রোগের সংক্রমণ। ছত্রাকজনিত এ রোগের আক্রমণে ধানের শীষ সাদা এবং পাতা ধূসর বর্ণ ধারণ করছে। শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে ধান। খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও যশোর জেলায় এবছর ধানে ব্লাস্টের সংক্রমণ ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 5 জেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে অন্তত 1100 হেক্টর জমির ধান। শেষ সময় এসে ধানে ব্লাস্টের সংক্রমণ দেখা দেয় দিশেহারা কৃষকেরা। ধানের মাঝখান থেকে যেখান থেকে থোড় বের হচ্ছে ওইখান থেকে বসন্ত রোগের মতন কালো হয়ে কেটে যাচ্ছে, যার কারণে ধানে আর রস টস পাচ্ছে না, ধান শুকায় যাচ্ছে। আমি 5 বিঘি ভুঁই ধান করেছি, তা এখন দেখতেছি আমি 5 মণ ধান বাড়ি আনতে পারতেছি না। 50-60 বছরের ভেতরে এমন ক্ষতি দেখা যায়নি।
গমের পর প্রধান খাদ্য ধানে ব্লাস্টের সংক্রমণ ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন কৃষি বিজ্ঞানীরা। যখন শীষে আক্রমণ হয় ছত্রাকনাশক দিয়ে কোনো উপকার হয় না। সম্মিলিত একটা প্রয়াস নেওয়া উচিত, একটি জরুরি ব্যবস্থা নেওয়া উচিত এই ব্লাস্ট প্রতিরোধে, কারণ এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য আমি মনে করি একটি বড় রকমের চ্যালেঞ্জ। এই ব্লাস্টটা কোনো অবস্থাতে যাতে অন্যান্য এলাকায় এইভাবে না ছড়িয়ে পড়ে তার জন্য আমাদেরকে সত্বর ব্যবস্থা নিতে হবে। 2016 সালে মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলার 15,000 হেক্টর জমিতে ব্লাস্ট রোগের সংক্রমণে গমের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই এলাকার প্রায় 80 থেকে 90% গমের আবাদ কমে যায়। এমন অবস্থায় ওই অঞ্চলে ব্লাস্ট সংক্রমণ ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামের কাট্রলির চরে দ্বিতীয় বন্দর স্থাপনের সুপারিশ পরামর্শক প্রতিষ্ঠানের। এডিবির সহায়তায় হবে ডিজাইন তৈরির কাজ। যারা গণ আন্দোলন করে ব্যর্থ হয়েছে তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলায় কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক দল হিসাবে তাদের ক্ষয়িষ্ণু যে অবস্থা, এই অবস্থা অবসান ঘটাতে হলে তাদেরকে নির্বাচনী আসরে অবতীর্ণ হতে হবে। জাতীয় নির্বাচন হবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা দেখবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে, কোনো সরকারের অধীনও। সরকার তখন একটা রুটিন ওয়ার্ক করবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এক্ষেত্রে চীনের স্বার্থ জড়িত থাকলেও রোহিঙ্গার মতো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এমন ইস্যু নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশের গ্রহণ করা উচিত বলে মনে করেন তারা। সম্প্রতি চীনের বিশেষ দূত সান গুজিয়াং 3 দিনের সফরে ঢাকায় এসে গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কিছু না জানালেও মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। দেশটির এমন প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও রয়টার্সের খবরে জানানো হয়। কেবল বাংলাদেশ কিংবা মিয়ানমারই নয়, এই উদ্যোগ সফল হলে তার সুফল পাবে চীনও। এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখা, আঞ্চলিক রাজনীতি আর চীনের অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ইস্যু বিবেচনা করেই চীন এমন পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনের এই এগিয়ে আসার পেছনে ভারতের সঙ্গে তাদের শীতল সম্পর্কের একটি যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন তারা। এটা কিন্তু চীনের স্বার্থেও, তাদের যে কানেক্টিভিটির প্ল্যানগুলা, ওয়ান রোড ওয়ান বেল্ট পলিসিগুলো, এগুলোর জন্য একটা স্থিতিশীল তাদের জন্য নেবারহুড প্রয়োজন। ভূকৌশলগত যে অবস্থান চায়না এবং ভারতের, সেখানে চায়না যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটা যদি তারা সমাধান করে দিতে পারে, তাহলে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক যেই মুভ, সেটার মধ্যে চায়না এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে থাকা এই সমস্যাটি নিষ্পত্তির জন্য চীনের প্রস্তাবটি বাংলাদেশের লুফে নেওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় এক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রাখা সহজ হতে পারে বলেও মনে করেন তারা। অন্য যে কোনো পক্ষ থেকে চাইনিজ মুভ বেশি ফলপ্রসূ হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত মিয়ানমারের সমস্ত বিষয়ের উপরে চায়না ইজ ইন দ্য ড্রাইভিং সিট। আমি মনে করি যে চীন যে এখানে এই যদি সহযোগিতা করে, সেটা বাংলাদেশের আমরা সেটাকে গ্রহণ করতে পারি। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে গেল বছর 69,000-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার মামলার রায়ে নিহত পরিবার সন্তোষ প্রকাশ করলেও আর্থিকভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। এদিকে এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। 3 বছর আগে এই দিনে নারায়ণগঞ্জে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। পরে 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 7 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে নিহত নজরুলের স্ত্রী ও নিহত চন্দন সরকারের জামাতা আলাদা দুটি মামলা করেন।
এ মামলায় গ্রেফতার হয় র‍্যাব 11 এর তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল এম রানা সহ র‍্যাবের 19 সদস্য। মামলা দায়েরের 33 মাস পর এই বছরের 16 জানুয়ারি রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ ও আদালত। রায়ে 35 আসামির মধ্যে 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায়ে নিহত স্বজনরা সন্তোষ প্রকাশ করলেও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। আমার পুত্র আমার কামাই করে খাওয়ানোর লেগে চাকরি গেছে, আমার হে পুত যেন নাই আমি কি ভাই চলি না চলি এক আমি জানি। স্বামী ছাড়া আছি, মেয়ে ছোট বাচ্চা বেবি, এটা ছুঁয়ে কোনো কাজও করতে পারতাছি না। ফ্যামিলি গুলা খুব দরিদ্র আছে, আমার চাওয়া এটা সরকারি পক্ষ থেকে ওদেরকে কিছু সাহায্য করার জন্য আর কি, ওই ফ্যামিলি গুলা যাতে ভালোভাবে বাঁচতে পারে। এই রায় দ্রুত কার্যকর হলে আমাদের সব পরিবারের আত্মার কিছুটা শান্তি পাবে। রায় দ্রুত কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাদীর নিকট আত্মীয় স্বজন, দেশবাসী, বিশ্ববাসী অত্যন্ত খুশি যে রায়টি অত্যন্ত নিরপেক্ষ একটি রায় হয়েছে, যথার্থ রায় হয়েছে। রায়টা যাতে দ্রুত কার্যকর হয় সেটার দিকে মানুষ তাকিয়ে আছে। 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 26 জনের মধ্যে 8 জন পলাতক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ল টাইগাররা। কন্ডিশন ও প্রতিপক্ষ চ্যালেঞ্জিং হলেও ভালো খেলার প্রত্যয়। কয়েক দশকে শিল্পাঞ্চল হিসেবে বিস্তার ঘটেছে ঢাকার আশপাশের জেলাগুলোর। বাড়তি চাহিদা থাকায় এসব এলাকায় জমির দামও বেড়েছে হু হু করে। ফসলিয়ার পরিত্যক্ত জমির পর দখলদাররা অবৈধভাবে দখল করছে জলাশয়গুলো। ভুক্তভোগীদের অভিযোগের তীর প্রভাবশালী মহলের দিকে। গাজীপুরের জলমহল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। আর ক্যামেরা ছিলেন আশরাফুল ইসলাম। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাত্র 200 মিটার দূরে শিব মন্দিরের এ পুকুরটি দেখে বোঝার উপায় নেই এখানে একসময় ছিল শান বাঁধানো ঘাট, আর স্থানীয়দের নানা কাজে ব্যবহার হতো পুকুরটি। ভাওয়াল রাজদের একটা ঐতিহ্যবাহী ইন্দ্রেশ্বর শিব মন্দির, এই শিব মন্দিরের সংলগ্ন ছিল এই পুকুরটা। এই পুকুরটি বর্তমানে সিটি কর্পোরেশনের একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে। দখলের উৎসব চলছে টঙ্গীর খাপাড়ার বলেশ্বর দিঘির চারপাশে। ইজারার নামে 1/3 চলে গেছে দখলদারদের হাতে। বর্তমান একজন বোম্বেদস্যু কেয়ারবেলের লিসেন্সে দেখলাম লিসের কাগজ সুদা মৎস্য চাষ করবার 52টা রুম করে ভাড়া খায়। লিজ নামমাত্র আর কি নিয়ে 1 বছরের জন্য এটার চারিদিকে আর কি দখল করে ফেলাইছে। সদরের ঐতিহ্যবাহী রাজদিঘি, জোরপুকুরের মতো গাজীপুরের 5টি উপজেলার হাজারেরও বেশি পুকুরের চিত্র একই রকম। পুকুর, খাল বা জলাশয় ভরাট করে গড়ে উঠেছে বসতঘর, দোকান, শিল্প কারখানা, এমনকি মসজিদ পর্যন্ত। 2000 সালের প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইনের 5 ধারা এবং 2010 সালের সংশোধিত পরিবেশ আইনের স্পষ্ট করে বলা হয়েছে এ ধরনের যে কোনো জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি উদ্যোগে আজ পর্যন্ত একজন ভূমিদস্যুর কেন শাস্তি হয়নি, একজন জলাশয় ভরাটকারীর কেন শাস্তি হয়নি? যদি দেশে এই আইনটির কোনো প্রয়োজনই না থাকতো তাহলে 2000 সালের আইনটি কি বাতিল করে দিলেই তো হয়। নোটিশ দিয়েও উচ্ছেদ অভিযান পরিচালনা না করায় বেড়েই চলেছে দখলদারদের দৌরাত্ম্য। সত্যতা মিলল 2016 সালের 29 নভেম্বরে টঙ্গী রাজস্ব সার্কেলের এক উচ্ছেদ নোটিশে 7.72 একর ভূমির উপরে থাকা জলাশয় উদ্ধারে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েও হয়নি এ অভিযান। বাংলার নোটিশ হয়েছে, এই নোটিশ আবার বন্ধ হয়ে গেছে লাখ লাখ টাকার বিনিময়ে। 3-4 বছর আগে ভূমি মন্ত্রণালয় থেকে একটি আদেশ দেওয়া হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে লিজ বাতিল সহ উচ্ছেদের জন্য, কিন্তু তা আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলমহল ব্যবস্থাপনায় আরো কঠোর হওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। যেগুলো সরকারি জলমহল আছে সেগুলো কোনোভাবেই যেন ভরাট করতে না পারে আমরা মনিটরিং করছি। যে সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, বিশেষ করে জলাধার সংরক্ষণের ক্ষেত্রে যেই নীতিমালা আছে সেটি তারা অনুসরণের ক্ষেত্রে 0 টলারেন্স প্রদর্শন করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে জলমহল উদ্ধারে নতুন করে অভিযান চালানোর আশ্বাস দিলেন তিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। অবশেষে চট্টগ্রামের কাট্রলির চরেই বে টার্মিনাল বা দ্বিতীয় বন্দর স্থাপনের পক্ষে মত দিয়েছে জার্মানির 2টি প্রতিষ্ঠান। 6 মাসের বেশি সময় ধরে অনুসন্ধান শেষে সাগরের ঢেউকে আটকে রেখে ব্রেক ওয়াটার সিস্টেমে বন্দর স্থাপনের ব্যাপারে তারা প্রতিবেদন জমা দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শুরু হবে বে টার্মিনাল ডিজাইন তৈরির কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রামের মিরেশ্বরাই থেকে সীতাকুণ্ড হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত উপকূল জুড়ে হাজার হাজার একর জায়গা অলস পড়ে আছে। এই অবস্থায় 1 বছর আগে কাঠটলি এলাকার এই চরাঞ্চলে নতুন একটি বন্দর কিংবা বন্দরের বিশেষ টার্মিনাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর সাগর তীরবর্তী এই অংশে বন্দরের কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা তার সমীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয় জার্মানির 2টি প্রতিষ্ঠান হামবুর্গ পোর্ট অব কনসার্ন এবং শেলহংকে। গত সপ্তাহে বন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বে টার্মিনালের জন্য আমাদের টেকনো ফিজিবিলিটি স্টাডি ইন্টারিম রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়েছে। এই রিপোর্টে আমাদের আশার বিষয়টি আরো দৃঢ় হয়েছে যে আমরা খুব এই জায়গায় একটি চমৎকার একটি বন্দর পাবো, যে বন্দর চট্টগ্রাম বর্তমান বন্দরের যে ট্রাফিক ব্যবস্থাপনার প্রভূত উন্নয়ন করবে। বিশেষজ্ঞদের মতে বর্তমান কর্ণফুলী চ্যানেলের প্রস্থ 250 থেকে 400 মিটার, আর 9 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারে না এই বন্দরে। বে টার্মিনালের প্রস্থ হবে 800 মিটার। এছাড়া গভীরতা হবে বর্তমান বন্দরের কয়েক গুণ বেশি। আমরা আরো বড় জাহাজ এবং বেশি ড্রাফটে জাহাজ ঢুকাতে পারবো, 12 মিটার 14 মিটার পর্যন্ত জাহাজ। এখন যেটা 1500-2000 কন্টেনার নিয়ে আসে জাহাজ সর্বোচ্চ, সেক্ষেত্রে 4000-5000 কন্টেনার নিয়ে আসতে পারবে। বে টার্মিনাল এটা শুধু টার্মিনাল না, এটা কিন্তু এখানে এট এ টাইম 50,000 টনের জাহাজ নোঙ্গর করে এখান থেকে কিন্তু সরাসরি মাল নদী পথে, রেল পথে, সমুদ্র পথে কিন্তু যেতে পারবে। প্রস্তাবনা অনুযায়ী দক্ষিণ হালিশহর থেকে শুরু হয়ে প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ হবে বে টার্মিনালের। তবে এই অংশে দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের ভগ্নাংশ আগে তুলে নেওয়ার পরামর্শ এই সমুদ্র বিশেষজ্ঞের। যেই অংশটির কথা ডিজাইনে দেখা যাচ্ছে সেই অংশটির উত্তর দক্ষিণ উভয় পাশেই কিন্তু খুব ডেঞ্জারাস কিছু র্যাক রয়েছে। সেই র্যাকগুলো হয়তো সরাবার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ড্রেজিং করে গভীরতা বাড়াতে হবে। চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে 23 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, আর পণ্য নিয়ে জাহাজ আসছে 1,500-এর বেশি। বে টার্মিনাল চালু হলে কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার পরিমাণ অন্তত 3 গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেরানীগঞ্জের চুনপুটিয়ায় দুর্বৃত্তদের হামলায় 2 জন আনসার সদস্য সহ 4 জন আহত হয়েছেন। রাত 2টার দিকে কেরানীগঞ্জে মালামাল রেখে ফেরার সময় ব্রিটিশ টোবাকোর কাভার্ড ভ্যানের সাথে থাকা 3 জন আনসার সদস্য ও 4 জন সিকিউরিটি গার্ডের ওপর হামলা করে 10 থেকে 12 জন দুর্বৃত্ত। এতে 2 জন আনসার সদস্য ও ব্রিটিশ টোবাকোর 2 জন সিকিউরিটি গার্ড আহত হন। আনসার সদস্য আব্দুল লতিফ জানান, দুর্বৃত্তরা আনসারদের অস্ত্র কেড়ে নেবার চেষ্টা করে ব্যর্থ হয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে 1 জন আনসার ও 1 জন সিকিউরিটি গার্ডের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কভার ভ্যানের সাথে আবার সিকিউরিটি আমাদের গাড়ির সাথে উঠতেছে, গাড়ির ভিতরে উঠতেছে। এর মধ্যে একটা গাড়ি এসে ধাপ করে আমাদের গাড়ির সাথে লাগাই দিয়ে ধাপ দেয় নাই ভিতরে কূপ, মানে দরজা মুহে যায় ওবে আর কূপ, মানে অস্ত্র যে ব্যবহার করবো এই সুযোগ আর দেয়নি কে। পরে কুয়া থেকে ওরা চলে গেল, আমি এই ওদের নিয়ে আর কি হাসপাতালে নিয়ে আসলাম। দেশের বাইরের খবর। ভারতের কাশ্মীরে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় সামরিক বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরের দিকে ভারত পাকিস্তান সীমানা নির্ধারণকারী লাইন অফ কন্ট্রোলের কাছে কুপওয়ারা জেলায় সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। হামলাকারীদের সেনা ক্যাম্পের ভেতরে আত্মঘাতী হামলার পরিকল্পনা থাকলেও মূল ফটকেই তাদেরকে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 1 সেনা কর্মকর্তা সহ সামরিক বাহিনীর 3 সদস্য ও 2 হামলাকারীর মৃত্যু হয়। প্রায় 4 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। কারাই হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আগে এ ধরনের একাধিক হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে আসছে ভারত। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে গত রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 1.5 মাসের এই লম্বা সফরে টাইগারদের প্রথম মিশন আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ। তবে আপাতত ইংল্যান্ডের সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। 2টি টুর্নামেন্টেই ভালো কিছু করার প্রত্যয় টাইগারদের। ত্রিদেশীয় সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় 2টি টুর্নামেন্টকে সামনে রেখে দেশ ছাড়ছে টিম বাংলাদেশ। তবে তার আগে বাইরের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে মাশরাফি বাহিনী।
প্রায় 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ, যেখানে মূল মিশনের পূর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক সাকিবরা। স্বপ্নের এই সফরকে ঘিরে আশায় বুক বেঁধে আছে দেশের কোটি ক্রিকেট প্রেমী হৃদয়। সমর্থকদের পাশাপাশি প্রথমবারের মতো খেলতে যাওয়া ক্রিকেটারদের মাঝেও কমতি নেই উচ্ছ্বাসের। সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলার প্রত্যয়ের কথা জানালেন ক্রিকেটাররা। এরকম বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এরকম টুর্নামেন্ট আসলে নিজেকে ভালো খেললে তো আরো অনেক ভালো লাগবে। চেষ্টা তো অবশ্যই করবো দেশের জন্য কিছু করার। সামনে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ওইখানে ভালো করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলে সেটা নিয়ে ওটা আমরা সুযোগটা কাজে লাগাতে পারবো। কন্ডিশন আর প্রতিপক্ষের বিবেচনায় কঠিন হবে টুর্নামেন্ট দুটি, এমনটাই জানালেন মুশফিকুর রহিম। তবে ভালো করতে চায় টিম বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই অনেক বড় একটা টুর্নামেন্ট, বাট তার আগে ট্রাই সিরিজ আছে, তো এটা অবশ্যই আমাদেরকে ভালো খেলে ইনশাআল্লাহ সেই কনফিডেন্সে ট্রাই নেশনে যাবে। সবার পারফরমেন্সটা যার যার রোল আছে সবাই যদি আমরা মাঠে এটা অ্যাপ্লাই করতে পারি, তো আমার কাছে মনে হয় যে কোনো বড় টিমে আমরা খুব সহজেই হারাতে পারবো। বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে এবং আমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো খেলবে বাংলাদেশ। দুটি সফরে সাকিব ও মুস্তাফিজ বাদে সবাই রওনা দিলেও আগামী মাসের শুরুতেই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন আইপিএল খেলা দুই ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব টপকাতে পারলে টাইগারদের 44 দিনের এই সফরটা লম্বা হতে পারে আরো বেশি। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের জুলাই আগস্টের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি তার। বাংলাদেশ সফরে দুটি টেস্ট, 3টি ওয়ানডে এবং একটি টি-20 খেলার কথা ছিল পাকিস্তানের। গত মঙ্গলবার বাংলাদেশ সফরের সূচিও প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যমগুলো। এমনকি দুবাইয়ের আইসিসি সভার আগেও বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়নি কোনো শঙ্কার। তবে সভা শেষে ক্রিকেট ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার জানান, যেহেতু পাকিস্তান টানা 2 বার বাংলাদেশ সফর করেছে এবং পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ কোনো সবুজ সংকেত দেয়নি, তাই আপাতত এই সফর স্থগিত করেছে পিসিবি। তবে 2018 সালের কোনো এক উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান, এমনটাই জানান পিসিবির এই শীর্ষকর্তা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান, তা আপনি দরজাটা খুলে দেন, আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলে আসেন। স্বজনদের আহ্বানেও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। সকালে সোয়াতের অভিযান অপারেশন ইগল হান্ট আবারও শুরু। বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছরেও অসহায় নিহত অনেকের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন। গমের পর এবার দক্ষিণাঞ্চলের 5 জেলায় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। শঙ্কায় কৃষক, সংক্রমণ ছড়ানো বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষিবিদদের। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশকে গ্রহণ করার পরামর্শ। এবং গাজীপুরে অবৈধ দখলদারদের কবলে জলাশয়গুলো। অভিযোগ প্রভাবশালী মহলের দিকে। নজরদারির অভাবকে দোষছেন ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।